আমার এই চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার আছো যারা সদ্য এমআর জয়েন করেছো, 2 বছর কিংবা 3-4 বছর এমআর প্রফেশনে আছো। আবার এমন ভিউয়ার্স আছে যারা 10 বছরও এমআর প্রফেশনে আছে বা অন্য কোনো প্রফেশনে আছে। আজকে একটি জেনারেল টপিকের উপর আলোচনা করব, যে বিষয়গুলো আমরা যদি একটুখানি লক্ষ্য দিই, অন্তত আগামী 20 বছর পর ফাইন্যান্সিয়ালি যে সাউন্ডেড থাকা বা সঠিক সময়ে সঠিক যে অ্যাপ্লাই করা মানি ব্যাপারে সেটা আমরা করতে পারবো। এই 4টে বিষয়তে তোমরা অনেকে আমার সাথে এগ্রি করবে, অনেকে আমার সাথে ডিসএগ্রি করবে, অনেকে হয়তো ভিডিওটা দেখার পর 2-1 কমেন্টও করে দিতে পারো, গালিগালাজ দিতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করে। বাট এতটুকু বলতে পারি, আমি যা কিছু বলবো এই 4টি পয়েন্ট আমি আমার অভিজ্ঞতা থেকে, আমার চাক্ষুষ দেখা এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করতে চলেছি। এতক্ষণ অবধি আমি জানি যে অনেকে ভিডিওটা ছেড়ে দেবে। এরপরে যখন ভিডিওটা স্টার্ট করছি, যদি তুমি ওয়েট করে থাকো, কয়েকটা জিনিস আই ওপেনিং হয়ে যাবে, এটা বলতে পারি। প্রথম কথা, আমাদের কাছে আমরা যেটা দেখতে পাচ্ছি পারিপার্শ্বিক দিক থেকে, আমাদের কাছে একটা ফ্যাশনেশন ব্যাপার হয়ে গেছে যে ব্র্যান্ডেড জামা, প্যান্ট, বাইক, মোবাইল এগুলো দরকার আছে। এবার একটা সদ্য জয়েন করা এমআর, ধরো তার স্যালারি মোটামুটি সব মিলিয়ে 20-25 পাচ্ছে, প্রথম জয়েন করেছে এমআর প্রফেশন বা যে কোনো চাকরি করছে, যাই করছে, যে কোনো প্রফেশনে থাকুক না কেন, তার কাছে একটা ফ্যাশনেশন ব্যাপার থাকে যে একটা ব্র্যান্ডেড ওই কোম্পানির কিনবো, এমন একটা জুতো কিনবো যার দাম হচ্ছে 8,000 টাকা, বা এমন একটা ওয়াচ কিনবো যার দাম হচ্ছে 15,000 টাকা, 20,000 টাকা। এগুলো আমাদের ইচ্ছা হয় না তা নয়, তাই না? বা এমন একটা শোরুমে যাব, শপিং মলে যাব যেখানে ব্র্যান্ডেড ছাড়া কিছু পাওয়া যায় না। তো এই যে কনসেপ্ট আমাদের মধ্যে বিল্ড করা হচ্ছে বাই অ্যাডভার্টাইজমেন্ট বা পারিপার্শ্বিক থেকে, যখনই আমরা এগুলো করতে যাব, একটা প্রশ্ন নিজেদেরকে করবো। কোশ্চেনটা একটাই যে আমি যদি একটা ব্র্যান্ডেড জুতো কিনতে পারি যার দাম 8,000 টাকা, আমি কি একবারে দুটো কিনতে পারবো? মানে যদি তার 16,000 টাকা দামের জুতো কি একবারে কিনতে পারবো? যদি উত্তর আসে না, আমার সেই ক্ষমতা নেই, তার মানে জানবে যে তোমার 8,000 টাকা দামের জুতো কেনারও এখন ক্ষমতা হয়ে ওঠেনি। এটা অনেকে শুনতে খারাপ লাগে। আমি ধরো বছর 2-1 আগে একটি ফোন কিনেছিলাম, এই ফোনটা নিয়ে খুব মার্কেটে বিশাল ক্রেজ। আমার এই ফোনটা কেনার পারপাস ছিল, যেহেতু আমি ভিডিও বানাই, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিওর কোয়ালিটি যাতে ভালো হোক, আমি যাতে অল্প পরিশ্রম করি, চটজলদি ভিডিও দিতে পারি, এই ফোকাস নিয়ে কিন্তু এটা কিনেছিলাম। সত্য কথা বলতে, এটার যে হারে ইনভেস্ট করেছি তার কিছু টাকা আমার উঠে এসেছে, আর 6 মাস গেলে এই টাকাটা আমি তুলে নেবো, এই যেটা ইনভেস্ট করেছি। তো আমি এইভাবে কিন্তু এটাকে প্ল্যান করেছি। তার মানে কি আমি সবটাই ঠিক করছি না? যেমন সম্প্রতি আমি একটি বড় শপিং মলে গিয়েছিলাম, অফারের চক্করে বলতে পারো যে 8-9 হাজার টাকা খরচা করে ফেললাম, যেটা হয় ট্র্যাপ। তো এই ট্র্যাপের মধ্যে পড়ে যাই আমরা, দিয়ে অনেকটা টাকা আমরা এই গ্যাজেট, অনেকটা টাকা আমরা এই ধরনের কিছু ফ্যাসিনেশন বিষয়তে আমরা দিয়ে দিই। এই টাকা কিন্তু আমাদের পরে কাজে লাগবে, অনেকটা কাজে লেগে যায় যদি আমরা ফাইন্যান্সিয়ালি সাউন্ডেড হতে চাই। ওকে, তাহলে এই বিষয়টা আমাদেরকে একটু লক্ষ্য দিতে হবে। কোনো কিছুকে তোমাদের নিষেধ করছি না, কিন্তু যখনই আমরা এই ধরনের ব্র্যান্ডেড বা কোনো কিছু জিনিস কিনতে যাব, তার আগে আমি 2-4 বার প্রশ্ন করব, সত্যি কি প্রয়োজন আছে, বা এখান থেকে আমি কি কোনো মানি ক্রিয়েট করতে পারবো? যদি উত্তর হয় না, তাহলে আমি বলবো যে তার কাট করা, ওই মানিটাকে আমরা কাট করে দেওয়া। ওকে, এই একটা বিষয় আমাদের লক্ষ্য রাখা উচিত আমার মনে হয়। এরপরে যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখা উচিত, বিয়ে, ওয়েডিং। বাঙালি সমাজই বলো কিংবা আমাদের ভারতীয় সংস্কৃতিতেই আছে যে একটা এমন বিয়ে করব না, দেখিয়ে দেবো। মানে 2-4 বছর, 5 বছর এমআর প্রফেশন বা যে কোনো প্রফেশনে জব করার পর আমরা চাই কি যে এমন বিয়ে করব আশেপাশে লোক যেন বলে বাবা বিখ্যাত বিয়ে হয়েছে। মানে এই বিয়ের কনসেপ্টে আমরা কতক্ষণ, ম্যাক্সিমাম দেখা যাবে যে 72 আওয়ার্সের একটা কনসেপ্ট, 72 ঘন্টার কনসেপ্ট ম্যাক্সিমাম বলছি। তো এই 72 ঘন্টাকে ঘিরে এত টাকা আমরা বিলিয়ে দিই না, পরে ওই টাকাটা আমরা ইএমআই শোধ করতে থাকি 5 বছর ধরে। তো তারও একটা জলজান্ত উদাহরণ আমার কাছে আছে বর্তমানে, আমি দেখতে পাচ্ছি। সো বিষয়টা এটা যে ওয়েডিং ডেফিনেটলি আমাদের করতে হবে। আমরা এমনটা নয় যে কোর্ট ম্যারেজ করে ফিরে আসবো, সেটা বলছি না। বিয়ের চক্করে এমন কিছু খরচা না করে দিই যেটা আমার মানে সময়ের বাইরে। সম্প্রতি আমরা দেখলাম যে একটা আমাদের ইন্ডিয়ার টপ যে আমিরপতি লোক, তাদের বিয়ে দেখলাম কত হাজার কোটি টাকা খরচা করে দিল। তাদের কাছে কিছু এসে যায় না, তার কারণ হচ্ছে যে টাকাটা তারা খরচা করলো তাদের হয়তো 3 দিনের বা 4 দিনের কিংবা হয়তো 1 মাসের ইনকাম তাদের কাছে। কিন্তু আমরা যদি এই যে একটা টাকা আমরা জড়ো করছি, এই যে আমরা মানে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকাটা জমা করছি, প্রতি মাসে 10,000 5,000 জমা করে দেখা গেল যে 5-6 লাখ টাকা হলো, দিয়ে ওই 72 ঘন্টাতে সব কিছু লুটিয়ে দিলাম, দিয়ে আবার দেউলিয়া, আবার আমাকে জবের প্রতি আরও বেশি ফোকাসড হতে হয়, আরও বেশি টেনশন বেড়ে যায়। এবং কে জানে
যে তোমার ম্যারেজের পর কোনো এমার্জেন্সি কিছু পয়সা লেগে গেল, তখন দেখবে তোমার কাছে টাকা নেই আর কেউ তোমাকে টাকা দেবে না, এটা হয়। তাহলে আমাদের এমার্জেন্সি কোনো ফান্ডিং অপশন নেই, আমরা যা পেলাম সব লুটিয়ে দিলাম লোক দেখানো করে, এদিক ওদিক করে। তো এই বিষয়টা আমরা একটুখানি লক্ষ্য দেওয়ার চেষ্টা করব। ওকে, এরপরে একটা বিষয় যেটা আমি তো মারাত্মকভাবে আমি এখানে এফেক্টেড হয়েছি, কলেজ ফিজ, হায়ার এডুকেশনের নামে আমরা অনেকেই কিন্তু মুরগি হচ্ছি। অনেক প্রাইভেট কলেজে আমরা অনেকটা টাকা ইনভেস্ট করে ফেলছি, তার এগেনস্টে কিন্তু যা কিছু মানে যে টাকাটা দরকার সেটা আমরা পাই না। 5 লাখ থেকে 10 লাখ 15 লাখ টাকা অবধি অনেক কলেজে দিয়ে দিচ্ছি কি না আমরা চাকরি পাবো এই নামে। তো এই যে 20 লাখ টাকা যে খরচা করে ফেলছি বা 15 লাখ টাকা যে খরচা করে ফেলছি এই যে কলেজগুলোতে আমরা হায়ার এডুকেশনের নামে, এটা কিন্তু আমাদের একটু ক্রস চেক করা উচিত। যে ইনভেস্টমেন্ট আমরা করে ফেলি তার সেই তুলনায় কি আমরা সেটা পাই, সেই তুলনায় কি আমরা সেই চাকরিটা পাচ্ছি, সেটা কিন্তু প্রশ্নের জায়গা। দেখো, প্রথম কথা হচ্ছে যে আমরা যখন কোনো সরকারি কলেজে পেয়ে যাচ্ছি মানে এন্ট্রান্সের মাধ্যমে, দ্যাটস গুড। আর এন্ট্রান্স ব্যাপারটা মানে জানবে যে কত 2-3% স্টুডেন্টরা পাচ্ছে, তাহলে বাকি যে স্টুডেন্ট, এই যে আমরা হাই ফিজ দিচ্ছি কলেজগুলোকে বড়লোক করছি। ওকে, এটা কিন্তু আমাদের স্কুলের ওরিয়েন্টেডও এসে যাচ্ছে। এই যে আমাদের ধরো এখন যে বেঙ্গলি মিডিয়াম ছাড়া যে আরও মিডিয়ামগুলো আছে, আমরা অনেক টাকা ফিজ দিচ্ছি, সেই পরিমাণে কি অ্যাকচুয়াল স্টুডেন্টের কোড স্টাডি হচ্ছে কিনা আমাদের কিন্তু প্রশ্ন করা উচিত। যদি আমরা বলি যে পাশের বাড়ি বল্টু পড়ছে, পাশের বাড়ি নন্টুকে পড়ছি, তাকে দেখে আমার ছেলেটাকে ভর্তি করে দিলাম, দিয়ে এই ধরনের একটা যে কনসেপ্ট যে আমরা বিল করছি, হিউজ অ্যামাউন্ট অফ মানি ওয়েস্ট করছি, তার এগেনস্টে কী হচ্ছে, ছেলেটা আমার অ্যাকচুয়াল কী স্কিল শিখছে, এই প্রশ্নটা আমাদের করা উচিত নিজেদেরকে। বর্তমানে যে বিষয়টা আমি দেখেছি যে কটা ডিগ্রি নিয়ে বসে আছি, কি করেছি কিচ্ছু এসে যায় না। স্কিলটা কতটা আছে, কতটা অ্যাপ্লিকেবল স্কিল শিখেছি, যেটা মার্কেটে চলবে সেটারই প্রশ্ন হয়, সেটারই বাহবা হয়, তাছাড়া আর কিছুই নয়। তো আমরা এই দিকটা একটুখানি লক্ষ্য দেবো যে যখন আমরা পরবর্তীকালে বাবা হব বা অনেকে বাবা হয়ে বসে আছি, হায়ার এডুকেশনের জন্য আমরা ভাবছি, তো অ্যাটলিস্ট কী করবো, আমার যে বাচ্চা আছে এই বাচ্চাকে ওই হায়ার এডুকেশনে যাওয়ার আগে প্রথম ছোটোখাটো কোর্স করিয়ে দেখবো যে তার ইন্টারেস্ট আছে কিনা, সে জায়গাতে তার এক্সপার্টিস আসছে কিনা, তারপর না ইনভেস্টমেন্ট করবো, ইনভেস্টমেন্টে যাবো। তার আগে নয় ঝপ করে ভাবলাম যে এত টাকা দিয়ে দেবো, ছেলে আমার বিশাল কিছু হয়ে যাবে, লাখ টাকা মাসে ইনকাম করবে, এটা একটা মিথ কিন্তু বর্তমানে চলছে। ওকে, তো অনেক হয়তো এটাও ভুক্তভোগী হয়েছো। তো এই বিষয়টা বললাম। আর একটা বিষয় যেটা আমাদের ইম্পর্টেন্ট জায়গা, যে আমরা যখন একটা টাকা লামসাম অ্যামাউন্ট করে ফেলি, এই টাকাটাকে আমরা কিভাবে অ্যাসেট হিসেবে কাজ করব, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা যদি আমাদের কাছেও ক্লিয়ার থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওটাকে আমরা অ্যাসেট হিসেবে করতে পারবো। কারণ অনেককে দেখেছি যে স্যালারি দেখা যাচ্ছে যে মেডিকেটে হয়তো 30,000, একটা 3 BHK রুম নিয়ে নিচ্ছে, যার হয়তো অনেকটা টাকা ইএমআই দিতে হচ্ছে, দিয়ে একটা অনেকটা টাকা গ্যাপ থেকে যাচ্ছে। সো এই ধরনের সিস্টেমে না যাওয়াতে এটা বলবো যে অন্তত 10-15 বছর দাঁতের দাঁত চিপে থাকা, যেমনই থাকুক বাড়ি ঘর, যদি মনে হয় যে চলে যাবে তাহলে চালিয়ে নাও, একটা মোটা টাকা তৈরি করো, ওই টাকাটাকে কিভাবে অ্যাসেট হিসেবে কনভার্ট করা যায় সেটা ভাব। হট করে গিয়ে কোনো কিছু অ্যাসেটের নামে একটা হিউজ অ্যামাউন্ট অফ ইএমআই লোন নিয়ে দেখা যাচ্ছে 15 বছর তোমার কেটেই যাচ্ছে, চাকরির 15-20 বছর ইএমআই দিতেই শেষ, তো তোমার কি করে থাকবে, তুমি কিভাবে তোমার মেরুদণ্ড সোজা হবে, তাই না? তো এই ধরনের কয়েকটা মিথ জিনিস আমরা কিন্তু অনবরত করছি, আর যার ফলে আমরা ট্র্যাপের মধ্যে আছি। এই যে কথাগুলো বললাম, এগুলো আমার বাস্তবিক এক্সপিরিয়েন্স আমি দেখছি, তার আমি কিছুটা রেকটিফাই করার চেষ্টা করছি, ভালো মন্দটা তার ভিত্তিতেই বললাম। অনেকের হয়তো ভালো লাগতে পারে, অনেকের হয়তো খারাপ লাগতে পারে, যাই লাগুক, যেটাই তোমার এক্সপিরিয়েন্স হবে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি চাও যে এরকম একটু ডিফারেন্স ভিডিও বানাতে, তাহলে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। যদি মনে হয় যে ভিডিওটা তোমার কাজে লেগেছে, কিছু নতুন ইনফরমেশন পেলে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।